আমার কাছে শনিবারের সকাল মানেই হাইওয়ের হাতছানি। পেট্রোলের ট্যাঙ্ক ফুল করে বেরিয়ে পড়লাম নিরুদ্দেশের খোঁজে। স্টেট হাইওয়ে 2 ধরে আরামবাগ ক্রস করে ধরলাম জয়পুর ফরেস্টের রাস্তা। গা ছমছমে শালবনগুলোকে পিছনে ফেলে 3 ঘন্টায় কখন বিষ্ণুপুর পৌঁছে গেলাম টেরই পেলাম না। মল্লরাজাদের শহর এই বিষ্ণুপুর। কোনায় কোনায় ছড়িয়ে আছে স্থাপত্য ও ভাস্কর্যের অগণিত নিদর্শন। 10ম শতকে রাজা জগৎ মল্লের বানানো এই মন্দির নগরীর টেরাকোটার কাজগুলো যেন আজও ফিসফিস করে বলে যায় ফেলে আসা শতাব্দীর না বলা ইতিহাস। বাতাসে কান পাতলে আজও ভেসে আসে সেই লাল মাটির গান। মন্দিরের শহর বিষ্ণুপুরে আপনাদেরকে স্বাগত। এখানকার বালুচরি শাড়ি হোক কি মন্দিরের গায়ে টেরাকোটার কাজ, এই জগৎ মল্লের শহর আপনাদেরকে অবাক করবেই। আজকে আমরা সারা দিন প্রত্যেকটা মন্দির ঘুরে দেখব তার গায়ের বিভিন্ন রকমের টেরাকোটার কাজ, জেনে নেব এখানকার ইতিহাস। তাহলে চলুন বেরিয়ে পড়া যাক। সকালটা শুরু করলাম বিষ্ণুপুরের অন্যতম আকর্ষণ রাসমঞ্চ থেকে। 1600 খ্রিস্টাব্দে এই রাসমঞ্চটি তৈরি করেছিলেন সম্ভবত রাজা বীর হাম্বির। ইটের তৈরি বর্গাকার আকৃতির এই সৌধটির মাঝখানে রয়েছে একটি ছোট গর্ভগৃহ আর তার 3 দিকে বারান্দা। তবে ল্যাটেরাইট পাথরে তৈরি এই রাসমঞ্চের সবচেয়ে উল্লেখযোগ্য জিনিস হলো এটির গঠনশৈলী। সৌধটির উপরের দিক হলো পিরামিড আকৃতির, মধ্যভাগ তৈরি বাংলার কুঁড়ে ঘরের আদলে, আর নিম্নভাগে প্রবেশদ্বারগুলিতে রয়েছে ইসলামিক স্থাপত্যের ছাপ। আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন বিষ্ণুপুরের ওয়ান অফ দ্য মেইন অ্যাট্রাকশনস দলমাদল কামান। এই দলমাদল কামানের ইতিহাস কিন্তু বহু পুরনো। এই কামানটা তৈরি করেছিলেন মল্লরাজ বীর হাম্বির, আর যখন তৈরি করেছিলেন তখনকার দিনে খরচা পড়েছিল 1,25,000 টাকা। এই কামানটার দৈর্ঘ্য হচ্ছে 4.25 মিটার আর মুখের যে ব্যাসটা সেটা হচ্ছে 30 সেন্টিমিটার। এখানে একটা জনশ্রুতি আছে খুব ইন্টারেস্টিং, সেটা হচ্ছে বিষ্ণুপুরের যিনি নগরের রক্ষাকর্তা, যে দেবতা আর কি, দেবতা মদন মোহন, বলা হয় উনি নিজে এই কামানটা ইউজ করেছিলেন মারাঠা সেনাপতি ভাস্কর রাওয়ের এগেইনস্টে, যখন ভাস্কর রাও আক্রমণ করেছিলেন। এবং এই কামানটা তৈরি হচ্ছে এটা লোহার তৈরি, কিন্তু আশ্চর্যের ব্যাপার হচ্ছে যে এত বছর পেরিয়েও কিন্তু এক ফোঁটা জং এই কামানটার গায়ে দেখতে পাওয়া যায় না। আমার পিছনে আপনারা মা ছিন্নমস্তার মন্দির দেখতে পাচ্ছেন। তো এটা দলমাদল কামানের একদম সামনেই। ভিতরে গিয়ে ছবি তুলতে পারবো না, কারণ হচ্ছে মা ছিন্নমস্তার ছবি আর কি বাড়িতে রাখতে নেই, লেখা আছে এখানে তাই। আরেকটা ব্যাপার হচ্ছে আপনাদেরকে টাইমিংটা বলে দিই। মায়ের প্রথম পুজো হয় ভোর 7টার সময়, তারপরে আপনার 1টার সময় অন্নভোগ, 1টা থেকে 3টে মন্দির বন্ধ থাকে, আর রাত্রির 8টার সময় আবার আরতি আর ভোগ প্রসাদ বিতরণ হয়। তো আপনারা এইরকমভাবে আর কি সকালবেলা যদি আপনারা চলে আসেন তাহলে আপনারা প্রথম পুজোটা আপনারা দিয়ে দিতে পারেন। আমি এখন লাল বাঁধে চলে এসেছি। এই লাল বাঁধ তৈরি করেছিলেন রাজা বীরসিংহ। তো এই লাল বাঁধের সাথে আর কি অনেক ইতিহাস জড়িয়ে আছে। অ্যাকচুয়ালি তখন বিষ্ণুপুরে জলের খুব সমস্যা, তো সেই জলের সমস্যা মেটাবার জন্য উনি 7টা দিঘি খনন করেছিলেন, বিশালাকার দিঘি। তার ভেতরে একটা হচ্ছে এই লাল বাঁধ। এই লাল বাঁধের সাথে একটা ঐতিহাসিক ঘটনাও জড়িত আছে। সেই লাল বাঁধ নামটা এসছে হচ্ছে লালবাই থেকে। এখানকার মল্লরাজ ছিলেন রঘুনাথ মল্ল। ওনার সাথে শোনা যায় একজন পার্সিয়ান নর্তকী, ওনার নাম ছিল লালবাই, ওনাদের একটা বিবাহ বহির্ভূত সম্পর্ক গড়ে ওঠে এবং রাজা রঘুনাথ মল্ল এবং পার্সিয়ান নর্তকী লালবাইয়ের আর কি একটি সন্তানও হয়। এবং পরবর্তী ক্ষেত্রে জানা যায় যে ওই সন্তানকে এই লালবাঁধের জলেই ডুবিয়ে মারা হয়েছিল, আর সেই থেকেই এই দিঘিটার নাম আর কি লালবাঁধ, লালবাইয়ের নামে এটা লালবাঁধ। এবার আমি চলে এসেছি গুমঘরে। এই গুমঘর নিয়ে ঐতিহাসিকদের বিভিন্ন রকমের মত আছে। কেউ কেউ মনে করেন গুমঘর ছিল মল্লরাজাদের রাজবাড়ির জলের ট্যাঙ্ক বা জলাধার। আবার কেউ কেউ মনে করেন যে এটা গুমঘর যেহেতু নাম, ওপর থেকে কয়েদিদেরকে এনে নিচে ফেলে দেওয়া হতো এবং তাদেরকে মেরে ফেলা হতো। মত যাই হোক না কেন, এটা একটা অত্যন্ত ঐতিহাসিক জায়গা, বহু পুরনো জায়গা, সেই মল্লরাজাদের আমলের সময়কার জায়গা। বাট অদ্ভুত একটা সংমিশ্রণ, মানে আমি যেখানে দাঁড়িয়ে আছি চারদিকে দেখুন আজকের যুগের বাড়ি, এখানে এখন বিভিন্ন দোকানঘর। তো জাস্ট লোকালিটির মাঝখানে ইতিহাস আর বর্তমান পাশাপাশি। এখানে গুমঘরের উল্টো দিকেই রয়েছে বিষ্ণুপুরের টেরাকোটার কাজের অন্যতম উৎকৃষ্ট নিদর্শন শ্যামরাই মন্দির। মন্দিরের উপরিভাগে 5টি চূড়া থাকার জন্যে এই মন্দিরটি পঞ্চরত্ন বা 5 চূড়া মন্দির নামেও পরিচিত। মনে করা হয় বাংলার কুঁড়ে ঘরের চালের আদলে তৈরি মন্দিরগুলির মধ্যে এই 5 চূড়া বিশিষ্ট মন্দিরটি সর্বশ্রেষ্ঠ।
1643 খ্রিস্টাব্দে মল্লরাজ বীর হাম্বীরের পুত্র রঘুনাথ সিংহ কর্তৃক নির্মিত এই মন্দিরটির টেরাকোটার কাজ দেখার মতন। মন্দিরের গায়ে টেরাকোটার কাজের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে কৃষ্ণলীলা, রামায়ণ ও মহাভারতের বিভিন্ন ঘটনা, পৌরাণিক উপাখ্যান ও তৎকালীন সমাজ জীবনের বিভিন্ন মুহূর্ত। মন্দিরের বাইরে পোড়ামাটির জিনিসের পসরা সাজিয়ে বসে আছেন এখানকার স্থানীয় বহু দাদা দিদিরা। ঘুরতে ঘুরতে পছন্দ করে কিনে নিতে পারেন পোড়ামাটির ঘোড়া, হাতি, বিভিন্ন দেবদেবীর মূর্তি, আরও অনেক কিছু। বিষ্ণুপুরের টেরাকোটার কাজের আরেক অন্যতম নিদর্শন হল জোড়বাংলা মন্দির বা কেষ্টরাই মন্দির। 1655 সালে এই মন্দিরটি তৈরি করেছিলেন মল্লরাজ রঘুনাথ সিং। বাংলার দোচালা আকৃতির এই মন্দিরটির চালা দুটি ঢাল হয়ে মাঝখানে গিয়ে মিশেছে, আর সেখান থেকেই উঠেছে আরেকটি চারচালা। মন্দিরটির দেওয়াল জুড়ে অপূর্ব টেরাকোটার কাজ লক্ষণীয়, যার মধ্যে ফুটিয়ে তোলা হয়েছে কৃষ্ণলীলা, পৌরাণিক উপাখ্যান, রামায়ণ ও মহাভারতের কাহিনী, শিকার ও বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের দৃশ্য। শ্যামরাই মন্দিরের মতো এখানেও বাইরে রয়েছে পোড়ামাটির অনেক দোকান। জোড়বাংলা মন্দির দেখার পর গন্তব্য রাধাশ্যাম মন্দির। ল্যাটেরাইট পাথরে তৈরি এই একরত্ন শ্রেণীর মন্দিরটি তৈরি করেছিলেন মল্লরাজ চৈতন্য সিংহ 1758 সালে। মন্দিরের প্রবেশদ্বারের ওপরে রয়েছে ইটের তৈরি নহবতখানা। খলিচুনের শৈল্পিক কাজের জন্য বিখ্যাত এই মন্দিরটির গর্ভগৃহের সামনের দেওয়ালে রয়েছে রামায়ণের নানা দৃশ্য ও অনন্ত শয়নে বিষ্ণু। গর্ভগৃহের মধ্যে রয়েছে বিগ্রহ। রাধাশ্যাম মন্দিরের বিপরীতে রয়েছে মৃন্ময়ী মাতার মন্দির। কথিত আছে মা মৃন্ময়ী স্বয়ং রাজা জগৎমল্লকে স্বপ্নাদেশ দিয়েছিলেন এই মন্দিরটি নির্মাণ করার জন্যে। এই মৃন্ময়ী মাতার মন্দিরেই হয় 1021 বছরের সবচেয়ে পুরনো দুর্গাপুজো। প্রতি বছর সন্ধি পুজোর আগে এখানে কামান দাগা হয়। মন্দিরের পাশেই রয়েছে মল্ল রাজাদের রাজবাড়ির ধ্বংসাবশেষ। মৃন্ময়ী মাতার মন্দির দেখে এবার চলে এলাম উল্টো দিকের লালজি মন্দিরে। বাগান দিয়ে ঘেরা ল্যাটেরাইট পাথরে তৈরি এই একরত্ন মন্দিরটি নির্মাণ করেছিলেন মল্লরাজ বীরসিংহ 1658 সালে। প্রাচীর ঘেরা এই মন্দিরের 3 দিকে রয়েছে খিলান বিশিষ্ট প্রবেশপথ। আগে এই মন্দির সংলগ্ন এলাকাটি ছিল জঙ্গলে ঘেরা। দূর থেকে যাতে মন্দিরটি দেখতে পাওয়া যায় তাই এটি তৈরি করা হয়েছিল উঁচু বেদির ওপরে। লালজি মন্দির দেখে সামনের দিকে এগিয়ে যেতেই চোখে পড়ে গেল ল্যাটেরাইট পাথরে তৈরি পুরনো কেল্লার উত্তর দিকের প্রবেশদ্বার, যা পাথর দরজা নামেও পরিচিত। মনে করা হয় দরজার ভিতরের 2 দিকের কক্ষগুলি ছিল আগেকার দিনের শহরে প্রবেশের চেক পয়েন্ট। জনমত অনুযায়ী এই প্রবেশদ্বার দুটি তৈরি হয়েছিল আনুমানিক 17 শতাব্দীর মধ্যভাগে। তৈরি করেছিলেন রাজা বীরসিংহ। ক্ষুদ্র প্রবেশদ্বার দেখে সামনে 50 মিটার মতো এগোতেই পৌঁছে গেলাম পাথরের রথের সামনে। ল্যাটেরাইট পাথরে তৈরি এই রথটির গঠনশৈলী দেখে মনে করা হয় এটি তৈরি হয়েছিল 17 শতাব্দীতে। রথটির উপরে রয়েছে একরত্ন চূড়া। এটিকে বিষ্ণুপুরের মন্দিরগুলির ক্ষুদে সংস্করণ বললেও ভুল বলা হয় না। ঘুরতে ঘুরতে প্রচণ্ড টায়ার্ড। এই এখন বসে একটু কোল্ড ড্রিঙ্ক খাচ্ছি। মদনমোহন টেম্পলে ঢুকবো, বাকি মোটামুটি কভার হয়ে গেছে। এখন মদনমোহন দেখে তারপরে পোড়ামাটির হাটে যাব। বাইরে বিভৎস গরম। সারাদিন সেই সকালবেলা 6টার সময় বেরিয়েছি কলকাতা থেকে, বাইক নিয়ে ঘুরছি। আশা করি আপনাদের ভালো লাগছে। চলে এসেছি মদনমোহন মন্দিরে। কোল্ড ড্রিঙ্ক খেয়ে এখন অনেকটা রিফ্রেশ লাগছে। এই মদনমোহন মন্দির তৈরি করেছিলেন মল্লরাজ দুর্জন সিংহ 1694 সালে। এটা একরত্ন শ্রেণীর মন্দিরের মধ্যে পড়ে, একটাই চূড়া আর কি। মন্দিরের গায়ে খুব সুন্দর টেরাকোটার কাজ আছে, যেরকম ধরুন তার ভেতরে পৌরাণিক কাহিনী আছে, দশাবতার আছে, কৃষ্ণের লীলা আছে। এগুলো খুব সূক্ষ্মভাবে সুচারুভাবে এই মন্দিরের গায়ে তুলে ধরা হয়েছে। তাহলে আসুন আমরা ঘুরে মদনমোহন মন্দির দেখে নিই। আর দুই ধারেতে দুইটি নদী, মাঝেতে সাগর,
লাল মাটির বাঁকুড়া ভাই এই শহরে হিন্দু মুসলিম আছি পাশাপাশি লাল মাটির বাঁকুড়াতে তাই তো সকাল থেকে ঘোরাঘুরি করার পরে 1 ঘন্টার একটা ব্রেক নিলাম। আমি আছি হচ্ছে মোনালিসা লজ। এই জায়গাটার নাম হচ্ছে কলেজ রোড, আর এখানে ব্যাংক অফ ইন্ডিয়ার পাশে। তো খুব বাজেট হোটেল। আমি একাই আছি, সিঙ্গেল পার্সনের জন্য 600 টাকা মতো লাগছে আমার। অ্যাকচুয়ালি 560 টাকা মতো লাগছে। আমি ডিটেলস দিয়ে দেবো ডেসক্রিপশানে, আপনারা চেক করে নেবেন, আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। এখন যাচ্ছি পোড়ামাটির হাটে। মোটামুটি অন্ধকার হয়েই এসছে। এখানে আমি পোড়ামাটির হাটটা কোনোদিন দেখিনি, এই ফার্স্ট টাইম আমার। তো গিয়ে দেখে আসি। শনিবারই বসে, রোববারও বসে না, শনিবারই বসে শুধু। 8টা পর্যন্ত বসে। 1টা থেকে অফিসিয়াল টাইম হচ্ছে 1টা থেকে, বাট এনারা বললেন যে 4টের আগে বসে না। চলুন হাটে গিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। পৌঁছতে পৌঁছতে অন্ধকার হয়ে গেল, তাই অন্ধকারের সাথে সমঝোতা করেই ঘুরে দেখে নিলাম চারদিকটা। আপনারাও যদি শনিবার বিষ্ণুপুর আসেন, তাহলে হাট থেকে শপিংয়ের এই গোল্ডেন অপরচুনিটিটা একদম মিস করবেন না। পোড়ামাটির ঘর সাজাবার জিনিস থেকে শুরু করে জামা কাপড়, গয়নাগাটি, যা চাইবেন তাই পাবেন এই উইকেন্ড মার্কেটে। ঘোরাঘুরি করতে করতে পেট যদি হঠাৎই বিদ্রোহ ঘোষণা করে, ভয় পাবেন না। এখানকার একের পর এক খাবারের স্টলগুলোতে ঘুরতে ঘুরতে খেয়ে নিন পাঁপড় ভাজা, ঝালমুড়ি, পাপড়ি চাট, ঘুগনি, ফুচকা, দই বড়া, যা ইচ্ছে তাই। বিষ্ণুপুরে এসে বালুচরি শাড়ি কিনবেন না তা কি হয়? হাট থেকে মাত্র 100 মিটার হেঁটে পৌঁছে যান এখানকার নামকরা দোকান অনুষ্কাতে। তবে হ্যাঁ, এখানকার কালেকশন দেখার পর আপনার পকেটের সংযম রক্ষার দায়িত্ব কিন্তু আমার না। ঘোরাঘুরি আর কেনাকাটা করতে করতে এবার সন্ধে গড়িয়ে রাত। আমার মতো আপনারও কি ইচ্ছে করছে এখানে নাইট লাইফ এনজয় করার? চিন্তা নেই, অপশান আছে। চলে আসুন এখানকার অত্যাধুনিক পাব দ্য টিপসি টাউনে। মায়াবী আলোয় ওয়েস্টার্ন বিট এনজয় করতে করতেই তৈরি করে নিন কিছু অনবদ্য মুহূর্ত। বিষ্ণুপুরে আমার দ্বিতীয় দিনের সকালটা শুরু করলাম নন্দলাল মন্দির থেকে। পোড়ামাটির হাটের একদম কাছে অবস্থিত এই মন্দিরটি ল্যাটেরাইট পাথরে তৈরি একরত্ন শ্রেণীর মন্দিরগুলির মধ্যে পড়ে। মন্দিরটি কবে তৈরি হয়েছিল সেই সম্পর্কে কোনো প্রতিষ্ঠালিপি না পাওয়া গেলেও গঠন শৈলী দেখে অনুমান করা হয় এটি আনুমানিক অষ্টদশ শতাব্দীর শেষের দিকে তৈরি করা হয়েছিল। নন্দলাল মন্দির থেকে 100 মিটারের মধ্যে রয়েছে রাধা গোবিন্দ মন্দির। ল্যাটেরাইট পাথরে তৈরি এই এক রত্ন বা এক চূড়া বিশিষ্ট মন্দিরটি তৈরি করেছিলেন মল্লরাজ কৃষ্ণ সিংহ 1726 খ্রিস্টাব্দে। রাধা গোবিন্দ মন্দিরের উল্টো দিকে 50 মিটার হেঁটে গেলেই পৌঁছে যাবেন রাধা মাধব মন্দিরে। ল্যাটেরাইট পাথরে নির্মিত এই একরত্ন শ্রেণীর মন্দিরটি তৈরি করেছিলেন মল্লরাজ গোপাল সিংহের পুত্রবধূ চূড়ামণি দেবী 1737 সালে। মন্দিরটির ভিত্তিবেদীর সমান্তরাল সারিতে দেখতে পাওয়া যায় পশু পাখি ও পৌরাণিক কাহিনীর খোদাই করা চিত্র। এই মন্দিরটির অন্যতম বৈশিষ্ট্য হল পশ্চিম দিকে অবস্থিত দোচালা ভোগ মণ্ডপটি। রাধা মাধব মন্দিরের কম্পাউন্ডের ভেতরেই রয়েছে কালাচাঁদ মন্দির। 1656 খ্রিস্টাব্দে রাজা রঘুনাথ সিংহ কর্তৃক নির্মিত এই একরত্ন শ্রেণীর মন্দিরটির ভেতরের ভাস্কর্যের কাজ দেখার মতন। মন্দিরের গায়ে খোদাই করে ফুটিয়ে তোলা হয়েছে কৃষ্ণলীলা, পৌরাণিক দেবতা, বিভিন্ন সাধক ও নর্তকীদের চিত্র। এছাড়াও সামনের দিকের দেওয়ালে শ্রী শ্রী চৈতন্যদেবের উপস্থিতি কিন্তু লক্ষণীয়। কালাচাঁদ মন্দির দেখে এবার চলে এলাম পোড়ামাটির হাটের কাছে। এখানেই রয়েছে আমার বিষ্ণুপুর ট্রিপের শেষ মন্দির, জোড় শ্রেণীর মন্দির। 3টি একরত্ন শ্রেণীর মন্দিরের সমন্বয়ে গঠিত এই জোড় শ্রেণীর মন্দির তৈরি করেছিলেন মল্লরাজ কৃষ্ণ সিংহ 1726 খ্রিস্টাব্দে। বাংলার চালার আদলে তৈরি এই মন্দিরগুলিও বানানো হয়েছিল ল্যাটেরাইট পাথরে। সুন্দর বাগান দিয়ে ঘেরা এই মন্দিরগুলির সূক্ষ্ম কাজ সত্যি দেখার মতো। বিষ্ণুপুর ছাড়ার আগে পৌঁছে গেলাম এখানকার ইতিহাস বিজড়িত রামশরণ মিউজিক কলেজে। সর্বপ্রাচীন মিউজিক কলেজগুলির মধ্যে অন্যতম এই কলেজটি তৈরি হয়েছিল 1886 সালে। প্রাথমিকভাবে মিউজিক স্কুল হিসাবে প্রতিষ্ঠিত হলেও এটিকে কলেজে রূপান্তরিত করেছিলেন প্রবাদপ্রতিম সঙ্গীতগুরু রামশরণ মুখোপাধ্যায়।
আমার পিছনে এটা হচ্ছে বিষ্ণুপুরের বেস্ট থাকার জায়গা অ্যাকর্ডিং টু মি, বিষ্ণুপুর ট্যুরিজম প্রপার্টি WBTDCL এর আন্ডারে পড়ে। তো আপনারা একটা কাজ করতে পারেন, আপনারা বুকিংয়ের জন্য অনলাইন বুকিং করে নিতে পারেন বা আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকেও করে নিতে পারেন। এটা রাসমঞ্চের একদম জাস্ট বলতে পারেন অপোজিটে, 100-150 মিটারের মধ্যে রাসমঞ্চ, এখান থেকে একদম প্রাইম লোকেশনে আর কি এটা সিচুয়েটেড। বাজেটের জন্য আমি দেখিয়েছি, বাজেট স্টের জন্য আমি যেখানে ছিলাম ওখানে থাকতে পারেন। ফ্যামিলি নিয়ে লাক্সারিতে থাকতে চাইলে আপনারা বিষ্ণুপুর ট্যুরিজম প্রপার্টিতে থাকতে পারেন। বিষ্ণুপুরকে বিদায় জানিয়ে এবার চলে এলাম 28 কিলোমিটার দূরে পাঁচমুড়া গ্রামে। পোড়ামাটির জিনিসের জন্য বিখ্যাত বিষ্ণুপুরের সমস্ত কিছুই কিন্তু তৈরি হয় এই গ্রামেই। গোটা গ্রামের 70-80টি পরিবার চোখের আড়ালে বছরের পর বছর ধরে এখানেই তৈরি করে চলেছেন আপনাদের প্রিয় মাটির ঘোড়া, হাতি, কাপডিশ, আরও কত কিছু। গ্রামের মধ্যে ঘুরতে ঘুরতে সামনে থেকে দেখে নিতে পারেন এই মাটির জিনিস তৈরির ফুল প্রসেসটা। ইচ্ছে হলে এনাদের থেকেই কিনে নিন আপনার ড্রয়িং রুম সাজাবার পছন্দের জিনিসটি। এই ভিডিওটির ডেসক্রিপশনে গিয়ে চেক করে নিতে পারেন এখানকার কয়েকটি দোকানের নাম ও কন্ট্যাক্ট ডিটেলস। দাদা এইগুলো কি, এই যে সামনে ছোট ছোট মাটির ঘোড়া নাকি? এগুলো ঘোড়া, হাতে, আর কি কি তৈরি করেন? অনাথার চালি হয়, ধরে হাতের বিভিন্ন রকমের স্টাইলিশ জিনিসও হয়, যেমন মা দুর্গা হয়, আচ্ছা, তারপরে এমনি বিভিন্ন রকমের পুতুল, কেউ বাঁশি বাজাচ্ছে, কেউ ঢোল বাজাচ্ছে, কেউ কোটাল বাজাচ্ছে, বিভিন্ন রকমের। কেউ যদি চায় আপনার থেকে কলকাতা থেকে নেবে তাহলে আপনি সাপ্লাই তো করতে পারবেন। হ্যাঁ হ্যাঁ, তাহলে আমি আপনার থেকে নাম্বারটা নিয়ে ইউটিউবে দিয়ে দেবো, যদি কারোর দরকার লাগে সে আপনার সাথে যোগাযোগ করে নেবে। ঠিক কোনো আছে, অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই, আপনি কলকাতাতেও সাপ্লাই করতে পারবেন। অবশ্যই। আর দাদা আপনার নামটা বলে দেবেন। আমার নাম চঞ্চল কুম্ভকার। চঞ্চল কুম্ভকার। এই যে হলুদ টাইপের যেটা, এটা ফার্স্টে দেন আপনারা এই কালারটা, এটা দুবার দিতে হয়? হ্যাঁ, আচ্ছা, তারপরে? দুবার দিয়ে পরে এটা কালো, একটু কালো মাটে। আচ্ছা, এটা দিয়ে পর এটা তো কালারটা, তখন ওই আমরা যে কালারটা দেখি ওই কালারটা তারপরে আসবে। আচ্ছা, তখন এই এটা কালারটা আমাদের আসবে। পুরো অরিজিনাল কালার। এই যে আমরা রংগুলো দেখছি এইখানে, এই যে দুবার এটা ফার্স্টে দিলেন, তারপর এই রংটা দিলেন, তারপরে এই কালারটা বা এই কালারটা তারপরে আসছে, হ্যাঁ। সেইটা কিন্তু একদম পার্মানেন্ট কালার। মানে যত জল দিয়ে ধোয়া হোক জিনিসটাকে আর যাই দিয়েই ধোয়া হোক, পরিষ্কার করা হোক, সেই রংটা কিন্তু কোনোদিন যাবে না। বিষ্ণুপুরে একটা অসাধারণ উইকেন্ড কাটাবার পর এবার কলকাতায় ফেরার পালা। আস্তে আস্তে হঠাৎই চোখ চলে গেল রাস্তার দুধারের সবুজ ধান ক্ষেতগুলোর দিকে। বাইক থেকে নেমে মাঠের আল ধরে সোজা পৌঁছে গেলাম গ্রামের সরল সাদাসিধে মানুষগুলোর কাছে। দুপুরের রোদ গায়ে মেখেও অক্লান্ত পরিশ্রম করতে করতেই যারা আমার সাথে শেয়ার করে নিলেন স্পেশাল কিছু মুহূর্ত। অনেক দেরি হয়ে গেছে কিন্তু লোভ সামলাতে পারলাম না, এরকম কোনোদিন দেখিনি। মানে মাঠ থেকে আলু তোলা হচ্ছে, আলু তুলে ওখানে প্যাক করে ওনারা স্টোরে পাঠাবেন। এই দিদিরা কাজ করছেন, দাদারা কাজ করছেন, পিছনে চাষ হচ্ছে। মানে আলাদা অভিজ্ঞতা। জানি টাইম হাতে কম, কলকাতা পৌঁছতে হবে, কিন্তু এইরকম এক্সপিরিয়েন্স ছেড়ে কলকাতা সোজা চলে যাওয়ার কোনো মানে হয় না। দিদিরাই ডাকলেন, বললেন যে আসুন, এসে দেখে যান সামনে থেকে। আমি মাঠের মধ্যে চলে এলাম, চলে এসে আপনাদেরকেও দেখাচ্ছি। এই যখন উইকেন্ডে আমি বাইরে যাই তখন যখন মাঠ দেখি আমার খুব ভালো লাগে। তো আমি মাঠের মধ্যে দাঁড়িয়ে পড়ি, ওখানে চাষবাস হয়, আমি দেখি, ভালো লাগে, আমার খুব সুন্দর লাগে, মনটাও রিফ্রেশ হয়ে যায় পুরো একদম। তো যাই হোক, এবার যেতে হবে, কারণ রোববার হাফ বেলা চলেই গেছে, বাড়ি পৌঁছতে হবে, কালকে অফিস। বাই রোড কলকাতা থেকে বিষ্ণুপুরের ডিস্টেন্স মোটামুটি 132 কিলোমিটার মতো। স্টেট হাইওয়ে 2 ধরে আরামবাগ হয়ে 3 ঘন্টায় পৌঁছে যান এই মন্দির নগরীতে। আর ট্রেনে করে আসতে চাইলে সাঁতরাগাছি স্টেশন থেকে ধরে নিন রূপসী বাংলা, বা শালিমার স্টেশন থেকে আরণ্যক এক্সপ্রেস। জার্নি শেষ, এবার বাড়ি ফেরার পালা। এখন জয়পুর ফরেস্টে একটা ব্রেক নিলাম, জয়পুর ফরেস্টের ভেতরে দাঁড়িয়ে আছি। তো আশা করি এই বিষ্ণুপুরের ট্রিপটা আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লাগে প্লিজ লাইক আর শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর বেল আইকনটায় অবশ্যই ক্লিক করবেন, কারণ কি হবে, আমার নেক্সট ভিডিওগুলোর আপডেট তাহলে আপনারা পেতে থাকবেন। দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে, আরও নতুন কোনো জায়গা এক্সপ্লোর করব। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন আর আনন্দে থাকুন।